আমাদের ট্রেড 2 এর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে চেইন স্টিচ মেশিন অপারেশন। চেইন স্টিচ মেশিন অপারেশন, ঠিক আছে? তো এই চেইন স্টিচ মেশিন অপারেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। যে মেশিনটা দেখছি, এই মেশিনটা অনেকটা তোমার সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনের মতো না? সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিন, অর্থাৎ এই মেশিনটা আমাদের যেরকম এখানে মেশিনটা যেরকম কাছে আসে, তাহলে এখন আসছি। দেখো এই মেশিনটা সেট ইয়ার মতো না, তোমার সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনের মতো না? দেখো তাহলে এই মেশিনের এইখানে দেখছি সেলাইটা দেখাইছে, এই যে এখানে সেলাই তৈরি হচ্ছে, এই সেলাইটা দুই পাশে সেলাই হয়ে যাচ্ছে একসাথে, সেজন্য এটাকে বলা হয়ে থাকে চেইন স্টিচ সেলাই বা চেইন স্টিচ সেলাই মেশিন। এখন আমরা যদি এটা একটু পরে দেখি, আমরা জানি গঠনগতভাবে সেলাই দুই প্রকার। আমরা জানি গঠনগতভাবে সেলাই কয় প্রকার? দুই প্রকার। একটা হলো লক স্টিচ সেলাই আর একটা হলো চেইন স্টিচ সেলাই। লক স্টিচ সেলাই মানে একটা সুতো উপর থেকে যাবে, একটা সেলাই নিচ থেকে আসবে, মানে একটা নিডেলের সুতো আর একটা হলো কি ববিনের সুতো। এখন এই চেইন স্টিচ সেলাই মেশিন হলো আমাদের অন্য প্রকারের একটি। তাহলে লক স্টিচ সেলাই আর একটা হলো চেইন স্টিচ সেলাই। পূর্বের অধ্যায়ে আমরা স্টিচ ক্লাস সম্পর্কে জেনেছি। স্টিচ ক্লাস 200, হাতের সেলাই স্টিচ ক্লাস 300, লক স্টিচ বাদে বাকি সব স্টিচ ক্লাসের স্টিচগুলো মূলত চেইন স্টিচ ধরনের। চেইন স্টিচ বিভিন্ন ধরনের আছে, তেমনি চেইন স্টিচ মেশিনও বিভিন্ন ধরনের আছে। সাধারণত সিঙ্গেল নিডল চেইন স্টিচ মেশিন, ডাবল নিডল চেইন স্টিচ মেশিন এর ব্যবহার লক্ষ্য করা যায়। পোশাক কারখানায় কাজের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন চেইন স্টিচ মেশিন ব্যবহার হয়। এই অধ্যায়ে আমরা চেইন স্টিচ মেশিন সেট এর সেলাই করার দক্ষতা অর্জন করব, ঠিক আছে? এই অধ্যায়ে আমরা চেইন স্টিচ মেশিনে কীভাবে সেলাই করে সেটা আমরা সেই কাজটা করার চেষ্টা করব। এখানে প্রথমত দেখো চেইন স্টিচ মেশিনের ধারণাটা কীভাবে আসলো। এটার ধারণাটা কি? চেইন স্টিচ গঠনে ববিন ও ববিন কেসের মূল স্থলে লুফার ব্যবহার হয়। আমরা এই সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে দেখি যে এখানে এটা হলো যে নিডল, নিচে হলো একটা কি আছে, ববিন আছে, ববিন থেকে সুতা আছে। ওখানে ববিন না থাকে, সরাসরি একটা কি থাকে, ববিনের থেকে একটা লুফার ব্যবহার করে। কি ব্যবহার করে? লুফার, মানে লকের হুকের মতো। শিল্প কারখানায় যে ধরনের চেইন স্টিচ মেশিন ব্যবহার করা হয় তা দ্বারা সাইড লক ইন্টারলকের কাজ একত্রে করা যায়। সাইড লকে ইন্টারলক, এই যে তোমাদের বললাম, একটা যখন পোশাকের পাশের প্রান্ত খোলা থাকে, ওই দিক দিয়ে সুতো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, কাপড় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ওই সেলাই যদি একেবারে হয়ে যায়, সেলাই হচ্ছে, সেলাইয়ের পাশাপাশি বাইরের অংশ সেলাই হয়ে যাচ্ছে, তাহলে ওখানে আর খোলার সম্ভাবনা তো নেই। তাহলে মানুষের কাছে সেজন্য এটা আকর্ষণীয় হয়ে উঠছে। তাহলে সেজন্য এটাকে বলা হয় সাইড লক। কি বলা হয়? সাইড লক। আর একটা হলো ইন্টারলক। সাইড লক, ইন্টারলক, এই দুইটা কাজ একত্রে করা যায়। সাইড লকের কাপড়ের প্রান্ত মুড়ি সেলাই, এটা আঞ্চলিক ভাষা আমাদের বলা যায় মুড়ি সেলাই। মুড়ি সেলাই মানে নিচের দিকে একটা সেলাই, এটাকে মুড়ি সেলাই বলি না? কাপড়ের নিচের দিকে একটা সেলাই দিয়ে যেটা মুড়ি সেলাই বলি না আমরা? এই যে কাপড়ের পাশে এরকম বলে যে আমরা খাঁচা সেলাই বলি আর কি, নিচের দিকে একটা সেলাই যেটা খাঁচা সেলাই বলে না, এটাকে বলো মুড়ি সেলাই। তো মুড়ি সেলাই বা এটা আমরা সাধারণত এখানে ব্যবহার করি। আর ভিতর দিকে সোজা সেলাই করা হয়। চেইন স্টিচ সেলাই সামনের দিক থেকে দেখতে লক স্টিচ সেলাইয়ের মতো দেখালেও পিছনের দিক থেকে চেইন স্টিচ সেলাই বোঝা যায়। এখন দেখো এখানে একটা চেইন স্টিচ সেলাইয়ের তোমার দিছে, এই যে এখানে একটা সেলাই তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে। তোমরা দেখো, আমি এটা মার্কিং করে দেখাই। এই যে এই জায়গায় একটা সেলাই দেখা যাচ্ছে বর্তমানে, এই সেলাইটা দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা সেলাই যে করা হয়েছে। তোমরা একটু কাছে চলে আসো, তাহলে দেখতে পারবে। এখানে এই যে দেখো, তোমরা এখানে দেখো, আগে এখানে একটা সেলাই দেখা যাচ্ছে, এটা একটা সেলাই দিছে না, এখানে একটা সেলাই হয়েছে না, এইটাও দেখা যাচ্ছে, দুইটা সুতো একসাথে গেছে, আবার এখানেও দেখা যাচ্ছে দুইটা সুতো গেছে। এটা একটু কম দেখা যাচ্ছে, এই দুটো কি দেখা যাচ্ছে, বেশি দেখা যাচ্ছে। তাহলে সেজন্য বলা হচ্ছে, মানে এটা মূলত চেইন স্টিচ সেলাই সামনের দিক, সামনে এরকম, কারণ কোনো কাপড় সেলাইছে এটা যদি এরকম উপরে দেখা যায়, দেখতে একটু কুৎসিত দেখাবে না?
মানুষের কাছে এটা তো নিবে না। তো সেই জন্য এটা হলো যে চেইন স্টিচ সেলাই কী দিক, সামনের দিক। আর এই যে এই সুতোটা দেখা যাচ্ছে পিছনে, এটা হলো চেইন স্টিচ সেলাই কোন দিক, পিছনের দিক। তাহলে চেইন স্টিচ সেলাই এটা হলো উভয় পাশে দেখাইছে, মানে এটা হলো পিছনের দিকের সেলাই মূলত, আর এটা হলো সামনের দিকের সেলাই। বুঝতে পারছো? তাহলে এটা দুইটা শুধু একসাথে গেছে, তো সেই জন্য এটাকে বলা হয় থাকে চেইন স্টিচ সেলাই। আচ্ছা, আমরা আরেকটু বিষয় জানবো, এই চেইন স্টিচ সেলাইগুলো কোথায় ব্যবহার করা হয়, এরকম চেইন স্টিচ সেলাইগুলো কোথায় ব্যবহার করা হয়। তাহলে চেইন স্টিচ সেলাই, চেইন স্টিচ মেশিন মূলত ব্যবহার করা হয় শার্ট, প্যান্ট, ওভারঅল, জ্যাকেট, স্পোর্টস ওয়্যার, ইউনিফর্ম, জিফার লাগানো এবং নিট পোশাক সেলাইয়ের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে ওই যে তোমরা ট্রাউজার পরো না, জার্সি পরো না, জার্সি, ট্রাউজার আর কতগুলো নিট কাপড় আছে না, আমাদের নিট কাপড়ের গেঞ্জি গায়ে দিন আমরা, সেন্ট্রি গেঞ্জি, এই কাপড়গুলোর ক্ষেত্রে চেইন স্টিচ সেলাই ব্যবহার করা হয়। ওখানে দেখবা যে সেলাইগুলো ডাবল, ওখানে সেলাইগুলো দেখছো তোমরা, কাঁচা সেলাই দেখছো, এগুলো হলো ডাবল সেলাই, এগুলো হলো চেইন স্টিচ মেশিনের সেলাই। তাহলে এই মেশিনগুলো ব্যবহার করা হয়। তাহলে চেইন স্টিচ সেলাই কেন ব্যবহার করা হয়? আরেকটা বিষয় হলো চেইন স্টিচের স্থিতিস্থাপকতা বেশি। এখানে বলছে চেইন স্টিচের স্থিতিস্থাপকতা, বা ইংলিশে বলা হয় ইলাস্টিসিটি মানে স্থিতিস্থাপকতা। অর্থাৎ এটা তুমি যদি টানো সহজে ছিঁড়ে না। লক স্টিচ এই সেলাইগুলো টানলে ছিঁড়ে যায়, কিন্তু চেইন স্টিচ সেলাইগুলো টানলে সহজে ছিঁড়ে না, শক্ত, সেজন্য যাবে। নিট কাপড় সেলাইয়ের ফর পোশাককে প্রসারিত করলে সেলাইও প্রসারিত হয়, সেলাই কুচকে যায় না। বিশেষ করে নিট কাপড় চিনো তোমরা? নিট কাপড় বলতে সুতি কাপড় বলি আমরা এটা আর কি। সুতি কাপড়ের বিভিন্ন গেঞ্জি গায়ে দিন আমরা, তোমরা যে সুতি কাপড়ের টি শার্টগুলো গায়ে দাও, এগুলো টানলে বড় হয়ে যায় না, সেলাই কোলে না, দুই পাশের সেলাইগুলো দেবে। এই নিট কাপড়ের ক্ষেত্রে 100% তোমার কী করা হয়, চেইন স্টিচ সেলাই ব্যবহার করা হয়। ডেনিম ও জিন্সের মতো মোটা কাপড়ও চেইন স্টিচ দ্বারা সিম তৈরি করা হয়, ফলে সিম নমনীয়, সফট হয়, পোশাক ব্যবহার আরামদায়ক হয়। পোশাকের সাইড সিম, বটম হ্যাম, স্ল্যাব ইত্যাদি সেলাই চেইন স্টিচ মেশিন দ্বারা সম্পূর্ণ হয়। তাহলে এখানে বলছে পোশাকের কোন কোন সেলাইগুলো, বিশেষ করে সাইড সিম, কোনগুলো সাইড সিম, এই যে সাইড সিম মানে এই যে পার্শ্বেরগুলো, এই যে আমার এই প্যান্টও দিচ্ছে, দেখো এখানে একটা চেইন স্টিচ সেলাই দিচ্ছে, দেখছো দুইটা সেলাই একসাথে হয়েছে না? এটা হলো পোশাকের প্রান্ত, এটা একসাথে একটা লক হয়ে গেছে সেলাইটা। এটা যদি না থাকতো এদিক থেকে কাপড়টা এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকতো, এখন খুলে যাওয়ার সম্ভাবনা হচ্ছে না। তাহলে এই কাপড় যদি এখানে সেলাই না থাকতো, এটা আমার গায়ে লাগলে আমার একটু হয়তো মানে অস্বস্তিকর অবস্থা হতো। এখন এটা যখন সুন্দর করে পোশাকের সাথে লাগাই দিছে, এটা এক প্রকার সফট হয়ে গেছে, নরম হয়ে গেছে, মানে আমার থেকে এটা অস্বস্তিকর লাগছে না। তাহলে তোমরা দেখো এই যে সাইড সিম সেলাইগুলো, জিন্সের প্যান্ট আমি যেরকম দেখাইছি এরকম দেখতে পাচ্ছ, এই যে এখানে সেলাই দিছে দেখছো, কয়টা সেলাই এখানে? দুইটা সেলাই। এটা হলো সাইড তোমার চেইন স্টিচ মেশিনের সেলাই, দেখছো মেয়েরা, দেখছো? হ্যাঁ। তারপরে এই যে ওই কাপড় বলছি না, টি শার্ট, গেঞ্জি, কটন কাপড়, এটা হলো যে কটন কাপড়ের সেলাই, কটন কাপড়ের মধ্যে দিচ্ছে দেখছো, মানে একেবারে ডাবল সেলাই, সুতার সেলাই। হ্যাঁ আঁকা বাঁকা, এটা হলো চেইন স্টিচ সেলাই। তারপরে আরেকটা হলো যে পোশাকের মুড়ি সেলাই বলি আমরা, এই যে নিচের দিকে মুড়ি সেলাইয়ের মতো করে একটা দিছে না, এটা? হ্যাঁ, এই যে সবার প্যান্টে আছে, এটা দেখবো ছেলেদের জিন্স প্যান্টে আছে। তাহলে আমরা যদি এটা সম্পর্কে আরেকটু জানতে চাই, এটা হলো দেখো সেলাই মেশিন উৎপাদনকারী কোম্পানিগুলো প্রতিযোগিতামূলক বাজারে দিন দিন নানা প্রকার সুবিধা সম্বলিত নতুন মডেলের মেশিন বাজারে আনছে। মানে আমরা জানি যে মানুষের জন্য দরকার হলো কি পোশাক, মানুষের জন্য দরকার হলো কি পোশাক। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে তাদের ততদিন পর্যন্ত পোশাক লাগবে, আর পোশাক ছাড়া তো মানুষ থাকতে পারবে না, পারবে না। আর পোশাকের ব্যবহারের জন্য মানুষের দিন দিন চাহিদা বৃদ্ধি হচ্ছে। একজনের হলো যে 5টি পোশাক আছে, সে চায় আরও 5টি নেওয়ার জন্য। কাউকে যদি বলো তুমি একটা নতুন পোশাক না নাও, সে না করবে না, সে বলবো যে আমার পোশাক যতই দেখো আমার পোশাক লাগবে। তোমার পোশাক আসছে বাজারে, নতুন একটা কাপড়ের ডিজাইন আসছে, তোমার মন চাইবে আমি ওই ডিজাইনটা নিই, ওইরকম না? তাহলে পোশাক যখন মানুষ ব্যবহার করছে, এই পোশাক ব্যবহারের জন্য মানুষের মধ্যে কী হচ্ছে, যারা সেলাই করছে
এই সেলাই করার জন্য বাজারের মধ্যে কোম্পানিরা বিভিন্ন রকম সেলাই মেশিন আবিষ্কার করছে। যেমন তোমার মোবাইল আমরা দেখি, তাহলে মোবাইলকে একটা কোম্পানি আবিষ্কার করছে, অন্য অন্য কোম্পানি বসে আছে। মানে একটা কোম্পানির চাইয়ে, যেমন স্যামসাংয়ের চাইয়ে আইফোনের চাইয়ে সোনির চাইয়ে তোমার হুয়াই, ভিভো, এরকম ভালো ভালো কোম্পানিরা আরও চেষ্টা করছে না নতুন নতুন মোবাইল আনার জন্য। তো সেলাই মেশিন আবিষ্কারের ক্ষেত্রেও সেম। এই কোম্পানির নাম হলো বাটারফ্লাই, ওই কোম্পানির নাম হলো জুকি, তারপরে আরও কিছু কোম্পানি আছে সিঙ্গার। সেলাই মেশিন আবিষ্কারের ক্ষেত্রে এরকম আরও বিভিন্ন কোম্পানিরা নতুন নতুন সুবিধামূলক বা আধুনিক সেলাই করা যায় এরকম মেশিন বাজার আনার চেষ্টা করতেছে। তো আরেকটা হলো এই মেশিনগুলো ব্যবহার করে যখন পোশাক ভালোভাবে সেলাই করা যাচ্ছে, তাহলে তারা কোম্পানি, মানুষের গৌরব ব্যবহার বলো, কারখানায় এই মেশিনগুলো ব্যবহার করছে। বিশেষ করে আমাদের বাংলাদেশে এইসব মেশিনের ব্যবহার বেশি, কারণ আমরা জানি বাংলাদেশ হলো বিশ্বের মধ্যে পোশাক রপ্তানির ক্ষেত্রে, কী রপ্তানির ক্ষেত্রে, পোশাক রপ্তানির ক্ষেত্রে অন্যতম। আমাদের দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক কিছু রপ্তানি করে, আমাদের দেশে রপ্তানি করার মতো অন্যতম হচ্ছে পোশাক। মানে আমাদের দেশের পোশাক যে তৈরিগুলো, সেই পোশাকগুলো কোথায় যায়? বাহিরের দেশে যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়, তোমার অন্য অন্য এশিয়া, পশ্চিম এশিয়ার মধ্যে যায় আমাদের এই পোশাকগুলো, সেখানে আমরা রপ্তানি করি। হ্যাঁ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, মানে আমেরিকার মধ্যে আমাদের পোশাকগুলো সবচেয়ে বেশি রপ্তানি হয়। তাই কোনো নতুন মডেলের মেশিন বাজারে আসলে আমাদের দেশের উদ্যোক্তাগণ উৎপাদন গুণগত মান নিয়ন্ত্রণের স্বার্থে নিজস্ব কারখানায় মেশিনটি ব্যবহার শুরু করেন। সেলাই মেশিনের উৎকর্ষতা যেমন বেড়েছে, তেমনি পোশাকের বৈচিত্র্যতাও বেড়েছে। ক্রেতার চাহিদা মতো সেলাই করাই পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাজ। ক্রেতা মানে হলো বায়ার। পোশাক কারখানায় বায়ার থাকে না? বায়ার শব্দের অর্থ, বায়ার একটা ইংরেজি শব্দ। আমরা বায়ার শব্দটা শুনছি, বায়ার শব্দটা শুনছি না? যারা পোশাক কারখানায় কাজ করে তারা বলে যে আমার বায়ার আসবে, বায়ারের জন্য এটা করা হচ্ছে। বায়ার মানে হলো যে সেখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ। পোশাক কারখানায় যারা কাজ করে, বায়ার মানে হলো যে আমাদের এই স্কুলের মধ্যে যদি শিক্ষা অফিসার আসছে, সবাই একটু আতঙ্কিত হয়ে যায় শিক্ষা অফিসার আসলে, কি কোন দিকে কোন ভুল ধরবে। পোশাক কারখানায় যারা কাজ করে তারাও এরকম বায়ারের জন্য সবসময় ভয়ে থাকে। বায়ার যদি এসে দেখে যে কারখানার মধ্যে তার পোশাকটা ঠিকভাবে সেলাই করছে না, সে 10,000 কোটি টাকার অর্ডার দিছে, সেই অর্ডারটা ক্যান্সেল করে দেবে। তাহলে ওই 10,000 কোটি টাকা কোম্পানির লস না? সে যদি 10,000 কোটি টাকা খরচ উঠাইতে না পারে, মনে করো আমি তোমাকে অর্ডার দিলাম, তুমি এখানে আমার জন্য 10টা গরু জবাই করো, সে মানুষের থেকে তার কর্য করে, সে 10টা গরু জবাই করে, মাংসগুলো আমার জন্য পাঠাইছে। আমি এসে বলছি তোমার মাংসগুলো ছোটো কাটছে কেন, আমি সবগুলো নেব না। তাহলে যেই লোক কষ্ট করে এখানে গরু জবাই করছে, তার বাড়ি বিড়ি বিক্রি করে ওদের টাকা দিতে হবে না? তাহলে সে সবসময় চেষ্টা করবে যে অর্ডার দিয়েছে তাকে সন্তুষ্ট করার জন্য। পোশাক কারখানায় একই রকম। পোশাক কারখানায়ও হলো যে তোমার বায়ার যারা, তারা যখন অর্ডার দেয় তাদের চাহিদা মতো, অর্থাৎ তারা যেভাবে চেয়েছে সেভাবে তার পোশাকটা দেওয়ার জন্য। তুমি একেবারে পোশাক কারখানার কথা বাদ দাও, আমাদের এখানে যে দোকানের মধ্যে আমরা কাপড় সেলাই দিয়ে দিই না, ওই দোকানদার যদি আমাদের সুন্দর করে কাপড় সেলাই দিতে না পারে অথবা সুন্দর করে না দেয়, আমরা কি তার পোশাকটা নিব? আমরা তার থেকে তো আর কাপড়টা নিই না। তাহলে সেই চেষ্টা করবে, একবার যদি একটা দোকানদার আমাকে কোনো রকম অসন্তুষ্ট করে, আমি তো ওই দোকানদারের কাছে আর যাবো না। আর যাবো? যাই না। তাহলে সেই দোকানদার সবসময় চেষ্টা করে তার ক্রেতাকে বা তার বায়ারকে খুশি রাখার জন্য। একটা কোম্পানিও সবসময় চেষ্টা করে বায়ারকে খুশি রাখার জন্য। এখন মনে করো তুমি একটা নিয়মিত দোকান থেকে কাপড় সেলাও, সে তোমাকে পুরাতন মেশিন দিয়ে কোনো রকম পুরাতন সেলাই দিয়ে দিচ্ছে। তুমি দেখছো পাশের দোকানে আরও নতুন সেলাই মেশিনে সুন্দর করে কাপড় সেলাচ্ছে, তুমি তখন তোমার দোকানদারকে বলবে যে ওই দোকানে তো সুন্দর করে সেলাচ্ছে, আমাকে সামনে থেকে ওই রকম সুন্দর করে সেলাই দিতে হবে। তখন ওই দোকানদার বাধ্য হয়ে তার মতো একটা মেশিন কিনে আনতে বাধ্য হবে, কারণ তার কাস্টমার ধরে থাকতে হবে। না হলে তুমি এর পরের বাড়তে অন্য ওই দোকানদারের কাছে চলে যাবে। তো সেজন্য যারা বায়ার থাকে, বায়াররা যখন বলে যে আপনি আমাকে এরকম উন্নত মেশিনের মধ্যে কাপড় সেলাই দেন, তাহলে উন্নত মেশিনগুলো বাংলাদেশের যারা কোম্পানি আছে, যেমন আমাদের এখানে নজির মাস্টারের, ছেলেদের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে না, ওরা ওই মেশিনগুলো কিনে আনতে বাধ্য হয়। তাহলে আমরা এখন এই সেনস্টিচ মেশিনের যন্ত্রাংশের পরিস্থিতিগুলো একটু জানার চেষ্টা করব। সেনস্টিচ মেশিনের যন্ত্রাংশের পরিস্থিতি বলতে, সেনস্টিচ মেশিনের যন্ত্রাংশের অধিকাংশ লক স্টিচ মেশিনের সাথে মিল আছে। আমরা এর আগের ক্লাসে লক স্টিচ মেশিনের যন্ত্রাংশগুলো সম্পর্কে জানছি না? জানছি? আওয়াজ হচ্ছে না কেন? লক স্টিচ মেশিনের যন্ত্রাংশগুলো সম্পর্কে জানতে পারছি? জানছি। তাহলে লক স্টিচ মেশিনের যে যন্ত্রাংশগুলো আমরা জানতে পেরেছি, একই যন্ত্রাংশগুলো এখানে মিল রয়েছে, সামান্য একটা দুটো বেশ কম থাকতে পারে। তাহলে এখানে এই মেশিনের ববিন কেস ও রোটারি হুক থাকে না। এই চেইন স্টিচ মেশিনের, লক স্টিচ মেশিনের মধ্যে যে যন্ত্রাংশগুলো থাকে একই যন্ত্রাংশ ওই মেশিনের মধ্যে থাকে। তিনটা জিনিস থাকে না। কী কী থাকে না?
ববিন থাকে না, ববিন হুক থাকে না, আরেকটা কি বলছে, হ্যাঁ ববিন, ববিন কেস, আরেকটা হলো রোটারি হুক। এই যে এখানে ববিন, ববিন কেস, আরেকটা কি রোটারি হুক নিচের দিকে। এগুলোর পরিবর্তে সেখানে থাকে একটা হলো লুফার, এগুলোর পরিবর্তে সেখানে থাকে একটা কি লুফার। লুফারের কাজ হলো, তার পরিবর্তে লুফার ব্যবহার করা হয়। লুফারের কাজ হলো উপর থেকে আসা নিডেলের সুতার সাথে ইন্টারলুফিং বা ইন্ট্রালুফিংয়ের মাধ্যমে স্টিচ তৈরি করা। দুইটা শব্দ বলছে এখানে, একটা হলো ইন্টারলুফিং আর একটা হলো কি ইন্ট্রালুফিং। দুইটা শব্দ বলছে এখানে, একটা হলো ইন্টারলুফিং আর একটা হলো কি ইন্ট্রালুফিং। ইন্টারলুফিং বা ইন্ট্রালুফিং শব্দটা মনে রাখবা, ইন্টারলুফিং অথবা ইন্ট্রালুফিং। কি কি বলছে? ইন্টারলুফিং, ইন্ট্রালুফিং এটা জানছি না। ডাবল নিডল চেন স্টিচের ক্ষেত্রে উপরের নিচে দুটি লুপার থাকে। আমাদের এখানে একটি চেন স্টিচ মেশিনের যেসব বিবরণ জানা দরকার সেখানে এখানে দিয়ে দিছে এটা দেখো। এখানে বলছে স্টিচের ধরন আর হলো, মানে আমরা এখানে চেন স্টিচ মেশিনের মধ্যে স্টিচটা কীরকম হবে, বা স্টিচ শব্দের অর্থ হচ্ছে কি সেলাই, স্টিচ শব্দের অর্থ কি সেলাই, মানে সেলাইটা কীরকম হয় চেন স্টিচ। আমাদের এখানে সেলাই হবে কি চেন স্টিচ। নিডেলের নাম ও সাইজ, আমাদের এখানে নিডেল আছে না, এই জায়গায় নিডেল আছে। নিডেল শব্দের অর্থ কি সুই, ইংরেজি শব্দ নিডেল, নিডেল শব্দের অর্থ হলো কি সুই। এখানে নিডেল আছে না, এই যে এটাকে বলা হয় নিডেল, এটাকে বলা হয় কি নিডেল। এখন এই নিডেলের নাম আছে, এখানে মনে করো এই নিডেলটা হলো ছোট, আমি যখন মোটা কাপড় সেলাই করবো এই নিডেল দিয়ে হবে না, নিডেলটা আরও বড় লাগবে। আমি যখন ফাতলা কাপড়, একদম নরম ফাতলা কাপড়, সিল্ক কাপড় সেলাই করবো, এরকম বড় কাপড় নিডেল দিয়ে সেলাই করতে পারবো, তখন নিডেলের সাইজটা ছোটো বানাই দেবো, এটা চেঞ্জ করে আরও ছোটো নিডেল দিতে হবে। তুমি একদম নরম কাপড় বা তোমার ওই যে ফবলিন কাপড়গুলো, সেখানে যদি এরকম বড় নিডেল দাও, নিডেলের কারণে বড় বড় ছিদ্র হয়ে যাবে কাপড়টা, তো ছোটো নিডেল লাগবে না। মোটা কাপড়ের জন্য বড় বড় নিডেল, আর তোমার ফাল্লা কাপড়ের জন্য কি ছোটো নিডেল। বুঝতে পারছো? তাহলে নিডেলের সাইজ আছে, আবার এক একটা নিডেলের নামও আছে। তাহলে আমাদের এখানে কি আছে, সর্বোচ্চ স্টিচ লেন্থ 4 মিলিমিটার। কয় মিলিমিটার? 4 মিলিমিটার। আমরা মিলিমিটার চিনি না, মিলিমিটার চিনি। আমাদের মিলিমিটার হইল কি, আমরা বলি যে আমাদের স্কেল আছে না, স্কেল 1 সেন্টিমিটার হলো 10 মিলিমিটার। 1 সেন্টিমিটারের মধ্যে কয় মিলিমিটার? 10 মিলিমিটার। তাহলে 4 মিলিমিটার মানে ওই 10-এর মধ্যে 1 সেন্টিমিটারের অর্ধেকের চেয়ে কম। 1 সেন্টিমিটারের কার চেয়ে কম? অর্ধেকের চেয়ে কম। তাহলে এখানে সর্বোচ্চ স্টিচ লেন্থ হচ্ছে 4 মিলিমিটার, মানে এই তোমার এখানে 1 সেন্টিমিটারের আধা সেন্টিমিটারের কাছাকাছি। নিডল বা লুফার পরিমাণ হচ্ছে 1/1 সিঙ্গেল নিডল, 2/2 নিডল। 1/1 নিডল মানে হলো নিডল কয়টা? একটা। আবার কোনো আমরা এরকম দুটো সেলাই দেখছি না, কয়টা সেলাই দেখছি? আমার এখানে এই কাপড়ে দুটো সেলাই দিয়েছেন একসাথে, এটা কি দুবার সেলাইছে? না, একবার সেলাই দিয়েছে, একবার সেলাইয়ের মধ্যে দুটো সেলাই হয়ে গেছে। তার মানে দুটো সেলাই হওয়ার জন্য এখানে কয়টা নিডল লাগবে? 2 নিডল। তাহলে এই চেন স্টিচ মেশিনের মধ্যে এরকম দুটো নিডল থাকে। তাহলে কিছু কিছু মেশিনের মধ্যে নিডল থাকে একটা, আর কিছু কিছু মেশিনের মধ্যে থাকে কি দুইটা। দুইটা থাকলে সেটা হলো ডাবল নিডল। হ্যাঁ, তিনটেও হয় কোনো কোনো ক্ষেত্রে। মেশিন স্পিডটা দিছে এখানে দেখো, 4000 থেকে 6000 SPM। 4000 থেকে 6000 SPM। স্যার এই সংখ্যাটা তোমরা বুঝছো না স্যার? 4000 থেকে 6000 SPM মানে কি? SPM, SPM মানে স্টিচ পার মিনিট, স্টিচ পার মিনিট। S দিয়ে হলো স্টিচ, P দিয়ে হলো পার, M দিয়ে হলো মিনিট। তাহলে স্টিচ পার মিনিট মানে হলো কি, দেখো 1 মিনিটের মধ্যে কয়টা ফুট উঠাতে পারবে? 1 মিনিটের মধ্যে সে মানে আচ্ছা এখানে দেখো স্টিচ পার মিটার, এখানে মিনিট না সরি, এটা হবে মিটার, স্টিচ পার মিটার। সে 1 মিনিটের মধ্যে 4000 থেকে প্রায় 6000 স্টিচের মধ্যে সে সেলাই করতে পারবে ফুট এরকম।
আমরা যখন এই মেশিনটা চলাই, এটা সুইটা কতবার 1 মিনিটের মধ্যে ওঠার মতো আমরা চোখে গণতে পারি? আমাদের চোখের মানে চোখ বন্ধ করার আগে ওটা বন্ধ চলে না। তাহলে ওই সেনএসসি মেশিনের মধ্যে 1 মিনিটের মধ্যে প্রায় এটি 4,000 থেকে 6,000 পর্যন্ত কী করতে পারে, সেলাই করতে পারে, মানে ফোর ওটার আবার ফোর দিতে পারে। সর্বোচ্চ প্রেশার লিফটিং ক্ষমতা বাই হ্যান্ড, এখানে তুমি হাত দিয়ে দিলে, বাই হ্যান্ড মানে হাত দিয়ে দিলে 5 থেকে 5.5 মিলিমিটার, আর বাই নি 10 মিলিমিটার। বাই হ্যান্ড মানে হলো যে ওই মেশিনের মধ্যে আমাদের ওই লিফটের ওঠানামা করতে হয় হাত দিয়ে, তাহলে হাত দিয়ে হলো তুমি সর্বোচ্চ 5 থেকে 5 মিটার পর্যন্ত পারা যাবে। আর ওই হলো যে তোমার যদি হাঁটু দিয়ে হয়, এই যে নি ওখানে নি রেখায় আছে, ওটা দিলে 10, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। সর্বোচ্চ নিডল বার স্ট্রোক 30 মিলিমিটার, নিডল বারের স্ট্রোকটা 30 মিলিমিটার বলতে থাকবে। এবার আমরা একটু দেখি, আমরা এখানে এই মেশিনটা একইভাবে তোমার এই সিঙ্গেল নিডল অক্সি মেশিনের মতো না? এই মেশিনের মধ্যে বেশ কম আছে, তোমরা দেখছো এটা মেশিনটা? হ্যাঁ, সামান্য একটু বেশ কম আছে। হ্যাঁ, এই যে বেশ কম আছে, এগুলো তুমি ধরতে পারছো। তাহলে দেখো, মানে এই মেশিনটা দেখছো তোমরা? হ্যাঁ, এই মেশিন আর ওই মেশিন প্রায় অনেকটা মিল দেখছো তোমরা? হ্যাঁ, এটা দেখো আর ওইটা দেখো, দেখছো মেশিন দেখছো? তাহলে দেখো এই মেশিনের মধ্যে আর ওই মেশিনের মধ্যে ও বলছে স্যার ঠিক আছে, এখানের মধ্যে এই 3টা তোমার কি রয়েছে, টেনশন ফোর্স রয়েছে, কিন্তু ওটার মধ্যে এরকম 3টা নাই। তাহলে এগুলো কী জন্য তাই দিছে আমরা সেটা একটু দেখবো। এই মেশিনের যন্ত্রাংশ, উপর একটা এরকম বক্স দেখা যাচ্ছে না, উপর একটা বড় বক্স দেখা যাচ্ছে না, এই যে এটা, এই বক্সের নাম হচ্ছে অয়েল ট্যাঙ্ক। এটার নাম কি? অয়েল ট্যাঙ্ক। মানে মেশিনটা চলার জন্য এখানে তেল দিতে হবে না, তাহলে এই মেশিনের তেলটা দেওয়া হয়, এই অয়েল ট্যাঙ্ক থেকে তেলটা আসে। তারপরে এইখানে এই মেশিনের মধ্যে 2টা স্ক্রু আছে। কয়টা স্ক্রু আছে? এরকম 2টা স্ক্রু আছে না, এরকম 2টা স্ক্রু দেখা যাচ্ছে। দেখো কয়টা স্ক্রু দেখা যাচ্ছে? এরকম 2টা স্ক্রু দেখা যাচ্ছে। এই একটা স্ক্রুর নাম হচ্ছে প্রেসার বার স্ক্রু, এটার নাম হচ্ছে কি? প্রেসার বার স্ক্রু। এই পাশে এখানে যেরকম খালি আছে, ওই পাশে আরেকটা স্ক্রু দেখা যাচ্ছে, সেই স্ক্রুর নাম হচ্ছে নিডল বার স্ক্রু। তাহলে একটা নাম হচ্ছে প্রেসার বার স্ক্রু, আর একটা নাম হচ্ছে কি? নিডল বার স্ক্রু। স্ক্রু মানে এই যে এটা ঘুরিয়ে এদিকে ঘুরে যাচ্ছে, এদিকে ঘুরে যাচ্ছে না, এটা কি? স্ক্রু। এটার মধ্যে কি আছে? কাজকার অংশ আছে, এই জন্য এটাকে বলা হয় স্ক্রু। এটাকে বলা হয় কি? স্ক্রু। তাহলে এটা দিয়ে চাপ দেওয়া হচ্ছে, সেজন্য এই যন্ত্রের নাম হচ্ছে প্রেসার বার স্ক্রু। এটা দিয়ে কি দেওয়া হচ্ছে? চাপ। আমি যদি বেশি ঘুরাই, এদিকে চাপটা বেশি হবে, এদিকে লুজ দিলে চাপটা কমে যাবে, এটার নাম হলো সেই জন্য প্রেসার বার স্ক্রু। এই যে এটার মধ্যে আছে কি তোমার নিডেল, এটার মধ্যে আছে কি নিডেল। এই নিডেলটা কতটুকু চাপ দেবে না দেবে, এদিকে এই স্ক্রু দিয়ে তোমার এই স্ক্রু দিয়ে সেটা নিয়ন্ত্রণ করা হয়, সেজন্য এটাকে বলা হয় নিডেল বার স্ক্রু। তাহলে একটার নাম হচ্ছে প্রেসার বার স্ক্রু, আরেকটার নাম হচ্ছে কি? নিডেল বার স্ক্রু। তারপরে আরও যদি আমরা যন্ত্রপাতিগুলো দেখি, এখানে একটা এই টেকআপ লিভার আছে না, দেখছো? এটার মধ্যে সুতো বানানো আছে, এইটা কাজ কি? এটা ঘুরালে সুতাকে টেনে দিই, এই যে সুতাকে টানে। তাহলে এটার মতো এখানে একটা অংশ আছে, এটার নাম হচ্ছে থ্রেড টেকআপ লিভার। এই যে দেখো এখানে ছোটো করে, এটাও করে নিচ্ছে, ওটা নামা করে। হ্যাঁ, এটার নাম হচ্ছে থ্রেড টেকআপ। এই যে এই জায়গায় অংশটা আছে, এটাও করে নিচ্ছে, ওটা নামা করে। এটার নাম হলো থ্রেড টেকআপ লিভার। এটার মধ্যে মূলত সুতা থাকে, সুতাকে সে উপরে নিচে তোমার টেনে নিয়ে আসে, থ্রেড টেকআপ লিভার। তারপরে থ্রেড টেকআপ লিভারের পর এই মেশিনের মধ্যে যেরকম আমরা দেখছি এরকম প্লেট ছিল, এই পাশের প্লেটের নাম দিচ্ছি আমরা কি? স্লাইড প্লেট। পাশে যেটা প্লেট থাকে এই প্লেটের নাম কি বলছিলাম আমরা? স্লাইড প্লেট। এটা কারণ এরকম পাশে খোলা যায়, সেজন্য এই প্লেটটার নাম হলো স্লাইড প্লেট। এই প্লেটের নাম হলো কি? স্লাইড প্লেট। আর এই অংশটার নাম হচ্ছে তোমার প্রেসার ফুট। এটার নাম কি? প্রেসার ফুট। এটার নাম কি বলছিলাম? প্রেসার ফুট না? এখানে যে যন্ত্রটা আছে কাপড়কে চাপ দিয়ে ধরে রাখে, এটার নাম কি? প্রেসার ফুট। এখানেও যেটা কাপড়কে চাপ দিয়ে ধরে রাখবে, এটার নাম হলো কি? প্রেসার ফুট। তারপরে এই যে আরেকটা প্লেট আছে তোমার, এই প্লেটের নাম হলো, এটার মধ্যে মূলত এখানে একটা প্লেট আছে,
এই যে এইটার মতো প্লেট, এইটার মতো আরেকটা প্লেট আছে। এই প্লেটটা দেখো তোমরা, এই প্লেটের মধ্যে এখানে নিডেলটা পড়তেছে না, নিডেল মানে সুই, সুই এই প্লেটের মধ্যে পড়ছে বলে এই প্লেটের নাম হলো নিডেল প্লেট। এই প্লেটের নাম স্লাইড প্লেট। এই প্লেটের নাম কি? স্লাইড প্লেট। এই প্লেটের নাম হলো নিডেল প্লেট। দুইটা প্লেট। স্লাইড প্লেট কেন? এটা এরকম পাশে এরকম টানে খোলা যায়, এটার নাম স্লাইড প্লেট। এই প্লেটের মধ্যে নিডেল পড়ছে, এই জন্য এটার নাম হলো নিডেল প্লেট। এর একটা নাম হলো স্লাইড প্লেট, আর একটা নাম হলো কি? প্রেসার প্লেট। নিডেল প্লেট। আবার বলে গেছে, একটার নাম স্লাইড প্লেট, আর একটার নাম কি? নিডেল প্লেট। মনে থাকবে? মনে থাকবে। তারপরে দেখো, এই যে এই যন্ত্র দিয়ে আমি এই যে প্রেসার ফুডটা উপরে উঠাতে পারছি, আবার চাইলে কি করতে পারছি? নামাতে পারছি। আবার উঠাতে পারছি, আবার চাইলে কি করতে পারছি? নামাতে পারছি। ঠিক এই যন্ত্রটা এখানে তোমরা দেখতে পাবে। দেখো, এটার নাম হলো প্রেসার ফুড লিফটার। এটার নাম হলো কি? প্রেসার ফুড লিফটার। এই যন্ত্রটাকে এখানে বলা হচ্ছে কি? প্রেসার ফুড লিফটার। প্রেসার ফুড লিফটারের কাজ হলো এটা দিয়ে প্রেসার ফুডকে উপরে উঠানামা করা যায়। ঠিক আছে, চাইলে উঠাতে পারবা, আবার নামাইতেও পারবা। তারপরে আর কি আছে? স্ট্রিচ রেগুলেটর। কি আছে? স্ট্রিচ রেগুলেটর দেখছো তোমরা? স্ট্রিচ রেগুলেটর মানে যে এখানে একটা যন্ত্র আছে দেখছো, এটা দেখছি। এটা পিছনে। হ্যাঁ, এটা যদি তুমি সেলাইকে বড় করবা না ছোট করবা, সেলাইয়ের উপর কি লম্বা হবে না ছোট হবে, এটা নিয়ন্ত্রণ করা হয় মূলত কি দিয়ে? স্ট্রিচ রেগুলেটর দিয়ে। তারপরে এই যন্ত্রটার নাম হচ্ছে তোমার স্ট্রিচ রেগুলেটর। এই যে এটা, এই যন্ত্রটার নাম হলো স্ট্রিচ রেগুলেটর। তারপরে এটা হলো আবার হলো এটার নাম হলো ব্যাক স্ট্রিচ লিভার। ওই মেশিনের মধ্যে আছে। এটা যদি এরকম সেবে ধরে, এই যন্ত্রটা যদি সেবে ধরে, এটা কোনটা? এই যে এই যন্ত্রটা যদি সেবে ধরে, এটা যদি নিচের দিকে সেবে ধরে, সেলাইটা আবার উল্টে যাবে, মানে সামনের দিকে সেলাই হয়ে যাচ্ছে। তো এটা যদি সেবে ধরে, সেলাইটা আবার এদিকে ফেলা হয়, উল্টো সেলাই দেওয়া হয় আর কি। কাপড় অনেক সময় উল্টো সেলাই দিতে হয় না? আমরা সেলাই শেষ করার সময় একটা উল্টো সেলাই দিই। তো এই উল্টো সেলাই দেওয়ার জন্য তোমাকে কাপড় উল্টাতে হবে না, সেলাই গেছে ওই জিনিসটা ওখানে চেপে ধরবে, তারপর উল্টো সেলাই হয়ে যাবে। সেই জন্য এটার নাম হলো ব্যাক স্টিচ লিভার। এটার নাম কি? ব্যাক স্টিচ লিভার। বুঝতে পারছো? তাহলে ব্যাক স্টিচ লিভারের পর আরেকটা যন্ত্র আছে, এটার নাম হলো টেনশন পোস্ট। টেনশন। এই যে বলছে তিনটে আছে, কয়টা আছে এখানে? তিনটা আছে, মানে তিনটা সুতার দেওয়া হয়। এটার নাম হলো টেনশন পোস্ট। এখানে এটা আছে না, দেখছো? এটার নাম কি? টেনশন পোস্ট। টেনশন পোস্ট এটা মূলত সুতার টানটা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এখানে দুটো ডিস্ক আছে, এখানে স্প্রিং আছে। এটার নাম হলো টেনশন পোস্ট। এটার নাম হলো কি? টেনশন পোস্ট। তারপরে এইদিকে একটা মেশিনের চাকা আছে না? কি আছে? চাকা। তাহলে মেশিনের চাকাকে বলা হয় মেশিন ফুলি। আচ্ছা, না এই দেখো, মেশিনের চাকাকে কি বলা হয়? আমরা এখানে চাকা বলি না? এই চাকাটার নাম হলো মেশিন পুলি। এটার নাম হলো কি? মেশিন পুলি। তোমরা